আবু সাঈদ যখন দুই হাত প্রসারিত করেন তখন আসলে সারা দেশের মানুষ আলোড়িত হয়ে যায়। আমরা বারবার বলেছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছিলাম এবং আমরা এই কথাটা বারবার বলছিলাম যে ফ্যাসিবাদ ভয় দেখিয়ে চলে, ভয়ের রাজত্ব তৈরি করতে চায়, কিন্তু এই ভয়ের রাজত্ব চিরস্থায়ী নয়। যেদিন ভয় কেটে যাবে ফ্যাসিবাদ চুরচুর করে ভেঙে পড়বে। আবু সাঈদ সেই ভয় ভেঙে দিয়েছিল। যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলি নেন তখন আসলে সারা বাংলাদেশের মানুষকে আগলে ধরে এবং মানুষ আলোড়িত হয়ে যায় এবং সেই আলোড়নকে থামানোর কোনো ক্ষমতা এই যে দানবীয় শক্তি যারা নিজেদের দাপট দেখিয়ে দেশের জনগণকে গুম খুন হামলা মামলা অত্যাচারের সকল সীমা অতিক্রম করে শাসন টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল এবং ভেবেছিল চিরস্থায়ী হবে, তারা চুরচুর করে ভেঙে পড়ে। কেবল ভেঙেই পড়ে তা না, শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়, কেননা জনতার রোষে তারা নিজেদের জীবনকে বিপন্ন রেখেছিল। আমরা দেখেছি কিভাবে আবু সাঈদের আত্মত্যাগের পথ ধরে চট্টগ্রামে ওয়াসিম কিংবা ঢাকায় মুগ্ধ কিংবা রিয়াগো কিংবা ওই যে শ্রমিক সুমন, আমাদের ছাত্র ফেডারেশনের জুলফিকার শাকিব, গুলি হবে, গুলি হচ্ছে এবং জীবন দিচ্ছে অকাতরে, সেটা জেনেও মিরপুর 10 নম্বর দখল করে নিয়েছে গুন্ডা বাহিনীরা। জুলফিকার শাকিল এবং তার বন্ধুরা মিরপুরে জনগণের সংগ্রামকে জয়ী করতে সেদিন সেই গুন্ডা বাহিনীর দখলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শাকিলের মাথায় সরাসরি গুলি করা হয়েছিল। এইভাবে অসংখ্য হাজারো তরুণ জীবন দিয়েছে এবং তারপরে আমরা বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু করতে পেরেছি। আজকে বাংলাদেশ একটা রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটা এমন একটা সময় যেই সময় আমাদেরকে আমাদের পথ ঠিক মতো বেছে নিতে হবে। আমরা ভুল করলে বাংলাদেশ তার যে স্বপ্ন, জনগণ এই দেশকে নিয়ে তার প্রতিষ্ঠা করা থেকে শুরু করে আজ পর্যন্ত যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন ব্যর্থ হবে। জনগণের স্বপ্নকে যদি সত্যে পরিণত করতে হয় আমাদেরকে আজকে সঠিক পথ খুঁজতে হবে। আমরা পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশের গোড়া থেকে সমস্যাটা কি। 71 সালে মানুষের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যারা সম্পদ সৃষ্টি করেন, রাষ্ট্রের সামগ্রিক তৎপরতা তার ন্যায্য হিস্সা, সেটা অর্থনৈতিক, সেটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তার যে অধিকার মর্যাদা এবং হিস্সা সেটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। 72 সাল থেকে এই দেশের রাষ্ট্রকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে সেটা আইনিভাবে, সাংবিধানিকভাবে এবং তার অর্থনীতি, তার যে সামাজিক সাংস্কৃতিক বিন্যাস, সমস্ত দিক থেকে এটা যাতে কতিপয় একটা হাতিয়ারে পরিণত হয়। ফলে বাংলাদেশে কতিপয় তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে একদল মুষ্টিমেয় লোক রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং রাষ্ট্রকে পকেটে ভরে জনগণের উপরে সেটা কিভাবে চালিত করতে হয় তার একটি উদাহরণ সৃষ্টি করেছে। ফলে মানুষ লড়াই করেছে। 90 সালের গণ অভ্যুত্থানে, যার মধ্যে দিয়ে আমরা রাজনীতিতে হাতে খড়ি পেয়েছি, সেই গণ অভ্যুত্থানে মানুষ স্বপ্ন দেখেছিল এইবার বুঝি পরিবর্তন হবে, কিন্তু মানুষের আশা পূরণ হয়নি। ওঠানামার মধ্য দিয়ে মানুষ গেছে এবং আমরা দেখলাম যে সেই সকল আশাকে ধূলিসাৎ করে দিয়ে কিভাবে আবারও রাষ্ট্রযন্ত্রকে পকেটে ভরার একটা
তৎপরতা শুরু হলো এবং সেই তৎপরতা 2011 সালের পরে একটা ফ্যাসিস্ট এবং কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হল। আওয়ামী লীগ নিজেকে চিরস্থায়ী করতে গিয়ে নিজেদের কবর রচনা করেছে। এটা ইতিহাসের শিক্ষা, কিন্তু এই শিক্ষা কেউ নেয় না। আমরা বারবার বলেছি, ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন। এই ধরনের ক্ষমতা চিরস্থায়ী হয় না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করা, দেশকে ধ্বংস করতে গিয়ে নিজেদেরও ধ্বংস করার একটা মরণপণ খেলায় নেমেছে এবং তারা সেটার শেষ চূড়ান্তে পৌঁছেছে। কিন্তু বাংলাদেশকে তো গড়ে তুলতে হবে। বাংলাদেশ গোড়ায় যে সংকটে ছিল, সেই সংকট থেকে তো বেরোতে হবে এবং সেই কারণে আমরা গণসংহতি আন্দোলন আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের মুক্তির জন্য লড়াই করেছি এবং এই দেশে আমরা বারবার বলেছি, একটা মুক্তিকামী সমাজবাদী গণতন্ত্র ছাড়া এই দেশের মানুষের অধিকার, মর্যাদা এবং তার ন্যায্য পাওনা প্রতিষ্ঠা করা যাবে না। আজকে পর্যন্ত বাংলাদেশে সেইটাই আমাদের সামনে পথের দিশা। এই পথকে আমাদের আঁকড়ে ধরতে হবে এবং সেই মুক্তিকামী সমাজবাদী গণতন্ত্র করতে গিয়ে আমরা বলেছি যে একটা দেশের, এই দেশ স্বাধীন করেছে লক্ষ প্রাণের বিনিময়ে। কাজেই এই স্বাধীনতা যদি আমাদের রক্ষা করতে হয়, আমাদের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সবচেয়ে বড় জায়গা হচ্ছে জনগণের ঐক্য। জনগণের ঐক্য যদি না থাকে, সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। আর জনগণের ঐক্য রক্ষা করার কাজটি করে রাষ্ট্র। নানা রকম বিভেদ থাকে জনগণের মধ্যে, কিন্তু সেই বিভেদ সত্ত্বেও জনগণকে রাজনৈতিকভাবে ধরে রাখা, একত্রিত করে রাখা, এটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম কাজ। কিন্তু যেভাবে রাষ্ট্রকে স্বৈরাচারী ফ্যাসিবাদীতে রাষ্ট্রে পরিণত করা হচ্ছে এবং নিজেদের পকেটে ঢুকিয়ে আখের ঘোচানো হচ্ছে, তাতে জনগণকে বিভক্ত তারা করছে এবং জনগণকে নানান কায়দায়, নানা পরিচয়ে বিভক্ত করে, মুক্তিযুদ্ধের দোহাই করে, জাতীয়তাবাদের দোহাই করে, নানাভাবে তারা জনগণকে বিভক্ত করে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছে। তার ফলে আমাদের রাষ্ট্র যে সার্বভৌমত্বের জায়গা থেকে দুর্বল হয়ে পড়ছে, সেই কথা আমরা বারবার তুলেছিলাম এবং আমরা বারবার বলেছিলাম যে রাষ্ট্র এমন জায়গায় যেতে হবে যাতে সে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে এবং সেই রাষ্ট্রই জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে যেখানে জনগণের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত। কাজে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বাংলাদেশ তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না এবং সেই কারণে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নটি কেবল যে মুখের বলি নয়, কেবল একটি ভোট নয়, ভোট গুরুত্বপূর্ণ, কিন্তু ভোট যদি স্থায়ীভাবে মানুষের অধিকার হিসেবে থাকতে হয়, তাহলে দেশের গণতন্ত্র থাকতে হয়, গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হয়। যেভাবে আমাদের সংবিধানের ক্ষমতা ব্যবস্থাকে একটা স্বৈরাচারী ক্ষমতা ব্যবস্থায় পরিণত করা হয়েছে, তাতে এখানে ভোটের অধিকারটাও থাকবে না। একটা ভোট যদি কোনোভাবে কিছুটা গ্রহণযোগ্য হয়ও, পরের ভোটে গিয়েই সেটা আর গ্রহণযোগ্য থাকে না, বরং দখলদারিতে পরিণত হয়। সেটাই বাংলাদেশের ইতিহাস। কাজেই আমরা বলেছি বাংলাদেশের সংবিধানের স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বদলাতে হবে এবং গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন থাকাকালে আমরা এই প্রশ্ন তুলেছিলাম। গণসংহতি আন্দোলন আরো পূর্ণাঙ্গভাবে এই দাবি, এই প্রস্তাবনা তুলে ধরেছে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই দেশের সাংবিধানিক ক্ষমতা কাঠামোকে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোয় পরিণত করার রাজনৈতিক প্রস্তাব গণসংহতি আন্দোলন পরিষ্কারভাবে তুলে ধরেছে এবং এই লড়াইটাকে দেশের মানুষের প্রধান লড়াইয়ে পরিণত করার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এবং আমরা একই সাথে বলেছি যে এটা বিচ্ছিন্ন ব্যাপার নয়। একটা দেশে রাজনীতি খুব গণতন্ত্র হিসাবে চলবে আর দেশের অর্থনীতিতে লুটপাট, দুর্নীতি, অপচয় একটা ভয়ঙ্কর রূপ নিবে, এই দুটি একসাথে চলে না।
বরং দুইটার একটা সম্পর্ক আছে। এই যে আজকে রাজনীতিতে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এটা লুটপাট করার জন্য। এবং আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর লুটপাট তন্ত্র কায়েম হয়েছে। এই সর্বশেষ আওয়ামী ফ্যাসিবাদ আমলে ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছে, সমস্ত আর্থিক কাজ ধ্বংসপ্রাপ্ত, এবং দেশের অর্থনীতি কতগুলো বড় বড় প্রকল্প করে মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে ভেতর থেকে ফাঁপা করে তোলা হয়েছে, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা, প্রায় 28 লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। এইরকম একটা অবস্থা পরস্পর সম্পর্কিত। কাজে আমরা যদি অর্থনীতিতেও ন্যূনতম ন্যায্য হিস্সা চাই, দেশের অর্থনীতির অগ্রগতি চাই, সকলকে নিয়ে আমরা উন্নতি করতে চাই, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অর্থনীতির মধ্যে এই পরিবর্তনটা আনতে হবে। এই দুই পরস্পর সম্পর্কিত, এটা ছাড়া হবে না। একই সাথে আমরা বলেছিলাম, এই যে ফ্যাসিবাদ বিভাজন করে আজকে তার শাসন জারি রাখতে চাচ্ছে, এইটা রেখেও আমরা এগোতে পারবো না। দেশের রাজনীতি অর্থনীতি যদি এগোতে হয়, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণ নানান পরিচয় থাকবে, জাতিগত, ধর্মীয়, লিঙ্গীয় পরিচয়, মানুষের পার্থক্য আছে, কিন্তু পরিচয়বাদী রাজনীতি যারা করে তারা আসলে মানুষকে বিচ্ছিন্ন করতে চায়, বিভক্ত করতে চায়, একে অপরের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে চায়। কাজে এই পরিচয়বাদী ফ্যাসিবাদী রাজনীতির বিপরীতে আমরা ঐক্যের রাজনীতির আওয়াজ তুলেছিলাম। সমাজ সংস্কৃতির যে পুনটকে ভেঙে দেওয়া হচ্ছে, তাকে ঐক্যবদ্ধ করে আমাদের রাজনীতি অর্থনীতির পুনর্গঠন করতে হবে। এবং সেই কর্মসূচি বাংলাদেশে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তির উত্থান এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যকে আমরা সামনে এনেছিলাম। অনেকেই আজকাল নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়েছেন এবং নিয়ে কি করছেন সেটা আমরা আসছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি হয়, আবারও ধর্মের নাম দিয়ে, যেমনটা আওয়ামী লীগ জাতিবাদী রাজনীতি দিয়ে মানুষকে বিভক্ত করেছে, এখন নিজস্ব ধর্মীয় বয়ান দিয়ে যদি রাজনীতি বিভক্ত করার, জনগণকে বিভক্ত করার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটা মুদ্রার এপিটপিট থাকে। এটা নতুন বন্দোবস্ত নয়, বরং এটা নতুন বন্দোবস্তর নামে পুরনো বন্দোবস্তকেই আবার জন্ম দেওয়া। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই এই বিষয়ে তাদের সতর্কতার প্রকাশ ঘটিয়েছেন গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে। যারা মানুষকে বিভক্ত করতে চেয়েছে, একদল জাতিবাদী ফ্যাসিবাদ কায়েম করে তারা এই দেশ থেকে উৎখাত হয়েছে। আরেক দল যারা আবারও মানুষকে বিভক্ত করে একটা উগ্র দক্ষিণপন্থার রাজনীতি চাপিয়ে দিতে চেয়েছে, তাদেরকে মানুষ গ্রহণ করেনি। মানুষ গ্রহণ করেছে গণতান্ত্রিক শক্তিকে, যে গণতান্ত্রিক শক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে লড়তে তৈরি হয়েছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যারা অতীতে ক্ষমতায় ছিল। তারা যখন অতীতে ক্ষমতায় ছিলেন, তাদের সমস্ত ক্ষমতাকাল কোন রকম সমালোচনাহীনভাবে গিয়েছে তা নয়। আমরাও সেই তাদের শাসন আমলে তাদের নানা রকম শাসনের যে বিষয়গুলো সমালোচনা ছিল, আমরা সেগুলো প্রতিবাদ করছি, আমরা লড়াইও করছি। কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে গুম, খুন, হামলা, মামলা, অত্যাচার মোকাবেলা করে বিএনপি একটি বড় রাজনৈতিক দল যারা অতীতে ক্ষমতায় ছিল, তারাও এই উপলব্ধিতে এসেছে যে বাংলাদেশের রাষ্ট্রকে একই অবস্থায় টিকিয়ে রেখে আর এগোনো যাবে না। সেই কারণে তাদের 2016 সালে বেগম খালেদা জিয়া, বিএনপির তৎকালীন চেয়ারপারসন, তিনি যেমন ভিশন 2030 দিয়েছিলেন, 22 সালে এসে বিএনপি পুনরায় জনাব তারেক রহমান, বিএনপির তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে 27 দফা দিয়েছে। পরিষ্কারভাবে রাষ্ট্র ব্যবস্থার মেরামতের কর্মসূচি। মেরামতের বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা মেরামত, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সেটা লড়াইয়ের কেন্দ্রে এসেছিল। এইটাই জাতীয় ঐক্যের পাটাতন তৈরি করেছে। আমরা
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে লড়তে শিখেছি জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে পরাজিত করা যাবে না। সে কারণে স্পষ্ট করে 2015 সাল থেকে আমরা ডাক দিয়েছি, 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতার পরে এটা একটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে, জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদকে পরাজিত করতে হবে, লড়াই করেই পরাজিত করতে হবে। এবং সেই কারণে গণসংহতির 14 দফা, আমাদের জোট গণতন্ত্র মঞ্চের 14 দফা, বিএনপির 27 দফা, এই সব কিছু মিলে আমরা তৈরি করেছিলাম 31 দফা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি, যার ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী লড়াই তৈরি হয়েছিল। এবং সেইখানে যেমন রাজনৈতিক ব্যবস্থা রূপান্তরের কর্মসূচি ছিল, একই সাথে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি পরিবর্তনের সুস্পষ্ট কর্মসূচি ছিল। 31 দফার পথ ধরে আমরা লড়াই করছিলাম যে আমরা একটা জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে লড়ছি। কাজেই ফ্যাসিবাদের পতন, রাষ্ট্রের পুনর্গঠন, নির্বাচন এবং সরকার, যতক্ষণ না পর্যন্ত এই পুনর্গঠন একটা টেকসই জায়গায় আসে, আমরা এই লড়াই চালিয়ে যাব একসাথে। এই লড়াই বাংলাদেশের জনগণের মধ্যে ওই ঐক্য এবং পাটাতন তৈরি করেছে। ফ্যাসিবাদের পতন সময়ের ব্যাপার ছিল এবং আবু সাঈদ সেই আগুন জ্বালিয়ে দিয়েছেন, যে আগুন সারা দেশে দাবানল তৈরি করে এই ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আমরা পুনর্গঠনের কালে এসে দেখলাম যে অনেকেই অনেক বড় বড় আওয়াজ তুলছেন। বিভিন্ন রাজনৈতিক শক্তি যখন একটা আন্দোলনের উপাদান হয়, তখন সকলের একসাথে মিলে একটা ঐক্যমত্যের ভিত্তিতেই আমাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে হয়। তাছাড়া এটা যদি না হয়, তাহলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতেই মুখ থুবড়ে পড়তে হবে। এই কারণে 5ই আগস্টের পর থেকেই আমরা স্লোগান তুলেছিলাম, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হবে এই যে রাজনৈতিক উত্তরণ, এই উত্তরণের ভিত্তি। আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করেছি। হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আমাদের যে 14 দফা প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী আমরা আমাদের প্রস্তাব উত্থাপন করেছি এবং আমরা সেই গণসংহতি আন্দোলন, সেই প্রস্তাবের জন্য লড়াই করছি এবং আগামী দিনও করব। কিন্তু এই মুহূর্তে কতটুকু রূপান্তর হবে, এই মুহূর্তে কতটুকু রূপান্তর হবে, সেটা কেবল আমাদের উপরে নির্ভর করে না। যখন আরো অন্যান্য রাজনৈতিক শক্তি আছে, সকলের সম্মিলিত একটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গা থেকেই এই রূপান্তরটা সম্ভব হবে। আমরা সে কারণেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের কথা বলেছিলাম। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছিলাম, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জন্য কমিশন গঠন করেন এবং এই পথটাকে এগিয়ে নিয়ে যান, ফ্যাসিলিটেট করেন। সেই উদ্যোগ তারা গ্রহণ করেছিলেন এবং সেই উদ্যোগের ফলাফল হিসেবে আমরা জুলাই জাতীয় সনদ পেয়েছিলাম, যেখানে মত পার্থক্য সত্ত্বেও ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা আছে। রাজনৈতিক দলগুলো সেটা স্বাক্ষর করেছে, বিএনপি সহ, জামাত ইসলামী সহ, বড় রাজনৈতিক, মাঝারি, ছোট, সকলে মিলেই সেখানে স্বাক্ষর করেছে, যারা জুলাই আন্দোলনের অংশীদার ছিল। কিন্তু দেখা গেল নির্বাচনের আগে নির্বাচনের অনিশ্চয়তা সৃষ্টি করে নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কেননা স্পষ্ট কথা ছিল জুলাই জাতীয় সনদের আগে যে এই যে সনদ, তাতে যে মত পার্থক্য আছে যতটুকু, সেটা জনগণের কাছে যাবে। জনগণ ভোট দিয়ে ঠিক করবেন কোনটাকে তারা সমর্থন করেন। যেই দল বিজয়ী হবে তাদের মতামতটা প্রাধান্য পাবে। গণতন্ত্র মানলে তো এইটুকু মানতে হবে, কেননা কারটা মানা হবে, কার প্রস্তাবকে গ্রহণ করা হবে, এর মীমাংসা কে করবে? জনগণ একমাত্র মীমাংসাকারী এবং জনগণের মীমাংসার মধ্য দিয়েই সেই পথটা এগোবে। সেই কারণে আমরা আমাদের প্রস্তাব যেমন দিয়েছি, তেমনি যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হয়নি, সেটা সমাধানের পথ হচ্ছে জনগণের ভোট এবং তার মধ্য দিয়ে সেই পথে আমাদের যেতে হবে। এই কথাও একই সাথে আমরা বলেছি।
অন্তর্বর্তী সরকারকে দেখলাম যারা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে জিম্মি করে নিজেদের অবস্থান কিংবা নিজেদের প্রস্তাবকে চাপিয়ে দিতে চেয়েছে, অথবা নির্বাচন বিলম্বিত করে তাদের শাসনকে দীর্ঘায়িত করতে চেয়েছে। অন্তর্বর্তী সরকারের উপরে তো তারাই প্রাধান্য বিস্তার করেছিল, সরকারেও তাদের অংশ যোগ দিয়েছিল, এমনকি সরকার প্রভাবিত করার চেষ্টা করেছেন সমস্ত কিছু। একটা বড় ধরনের অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছে। এইরকম একটা অবস্থায় যাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত না হয়, গণসংহতি আন্দোলন সেই ভূমিকা রেখেছে যে ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে প্রয়োজন। রাজনীতি কেবল আত্মবাক্য নয়, রাজনীতি হচ্ছে নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট প্রেক্ষাপটে সুনির্দিষ্ট জনস্বার্থের কর্মযোগ করা। অনেকে আপ্তবাক্যকেই একমাত্র রাজনীতি মনে করেন, যেন আপ্তবাক্য আওড়ালেই জনগণের পক্ষে সবচেয়ে বড়টা করা হয়। আজকাল অনেক আপ্তবাক্য আমরা শুনছি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পক্ষে সুনির্দিষ্টভাবে কি করা উচিত এই রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি পুনর্গঠনের জন্য তথা জাতীয় পুনর্গঠনের জন্য, আমরা সেই জায়গায় তাদের ভূমিকা দেখি একটা দিশাহারার মতো। ওই যে অন্তর্বর্তীকালে ক্ষমতার কিছুটা অংশীদার হয়ে মোটামুটি অদৃশ্যভাবে প্রায় পুরো ক্ষমতা ভোগ করেছেন, এখন সেই ক্ষমতাটা পাচ্ছেন না, ফলে দিশাহারা অবস্থা তৈরি হয়েছে। এই জন্য আজে বাজে কথাবার্তা বলাটাই এখন রাজনীতির বিষয়বস্তুতে দাঁড়িয়েছে। আজকাল তরুণদের মধ্যে একটা অংশ এই আজে বাজে বাকোয়াজি, বোমবাস্টিং কথা এইগুলোর বেশ পেছনে আছেন। কিছু লোককে তো জড়ো করাই যায়, কিন্তু এটাও মনে রাখা দরকার, এই ধরনের কথাবার্তা দিয়েই কিন্তু একটা দেশের রাজনীতির পুনর্গঠন হয় না, একটা দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করা যায় না। কাজেই আজকে করণীয় যেটা সামনে আসবে, যে এই পুনর্গঠন আমাদের করতে হবে, সেই পুনর্গঠনের সংগ্রামের পরিষ্কার পরিকল্পনা কর্মসূচি উপস্থিত থাকার কারণেই 12ই ফেব্রুয়ারি জনগণ আমাদের করতে হবে। সেই পুনর্গঠনের সংগ্রামের পরিষ্কার পরিকল্পনা কর্মসূচি উপস্থিত থাকার কারণেই 12ই ফেব্রুয়ারি জনগণ বিএনপি, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনের জোটের উপরই আস্থা রেখেছে এবং বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারে যোগ দিয়েছি কারণ যে জাতীয় পুনর্গঠনের কথা আওয়াজ আমরা তুলেছি 22 সাল থেকে এই ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে সেই পুনর্গঠনের কাজ সম্পন্ন করা আমাদের রাজনৈতিক দায়িত্ব। ক্ষমতা যেনতেনভাবে পাওয়ার জন্য, দেশের অস্তিত্বকে অথবা দেশের পুরো রাজনৈতিক বাস্তবতাকে একটা নেতিবাচক জায়গায় নিয়ে যাওয়া, একটা নৈরাজ্যিক জায়গায় নিয়ে যাওয়া, এইটা গণসংহতি আন্দোলনের লক্ষ্য না। গণসংহতি আন্দোলন কখনোই বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য লড়াই করে না, বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য লড়াই করছে এবং সেই রূপান্তরের কাজ আমরা করে যাব এবং সেইটা থেকে আমাদেরকে ব্যাহত করতে পারব না। সেই লড়াইয়ের অংশ হিসেবে আমরা আছি। সংবিধানের যে পরিবর্তন জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ আমরা, সেইটা এই সংসদেই সেই পরিবর্তন হবে। তার জন্য সংশোধনী কমিটি তৈরি হয়েছে। আশা করি আগামী সংসদের বৈঠকগুলোতে জুলাই জাতীয় সনদ অনুযায়ী অক্ষরে অক্ষরে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণসংহতি আন্দোলন তার জন্য সর্বোচ্চ মাত্রায় সচেষ্ট থাকবে। কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, দেশের অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতিকে পুনর্গঠন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াই করে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে
এই দেশের অর্থনীতিকে একদিকে উৎপাদনমুখী করে তোলা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী করে তোলা, অন্যদিকে সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই সমস্ত খাতে বিনিয়োগের জায়গা তৈরি করা। বাংলাদেশে এই রকমভাবে অর্থনৈতিক পরিকল্পনা এর আগে কখনো দেখা যায়নি। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে, এখনো যা আমরা চাইছি তা পাচ্ছি না। একদিকে একটা ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অন্যদিকে জনগণের যে ক্ষমতার ভারসাম্য, সেইটার প্রয়োজনীয় শক্তির অভাব আজকে এখনো অনেক সীমাবদ্ধতার জায়গা আমাদের আছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতির গতিমুখ একটা গণতান্ত্রিক রূপান্তরের গতিমুখে আছে এবং সেইটাকে আমাদের সফল করতে হবে এবং সেই জন্য গণসংহতি আন্দোলন লড়াই করে যাবে। এবং এই সরকার পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে, আমরা রাজনৈতিকভাবে ঘোষণা দিয়েছি, ঘৃণা আর বিভাজনের রাজনীতি আমরা করব না। এবং ঘৃণা এবং বিভাজনের রাজনীতি এই দেশে আমরা অতীতে দেখেছি, ক্ষমতায় যাওয়ার পরপরই কিভাবে প্রতিপক্ষকে দমন করা হয় এবং যে প্রতিপক্ষ এইভাবে একটা গণহত্যা চালিয়েছে, হ্যাঁ, ন্যায় বিচার হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে, সেটা হতেই হবে, কিন্তু প্রতিশোধের রাজনীতি এখানে আর প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশে জাতিবাদী ফ্যাসিবাদীরা তো হত্যা চালিয়ে পালিয়ে আছে, যদিও নানান ষড়যন্ত্র এখন তারা করার চেষ্টা করছে। কিন্তু নতুনভাবে বিভাজনকারী শক্তি তৈরি হয়েছে, যারা নিজেদেরকে নানান পরিচয়ে হাজির করে। এক সময়ে সরকারি দলের গুপ্ত হিসেবে ছিলেন, তারপর কখনো কখনো সাধারণ ছাত্র, সাধারণ মানুষের আচরণ ধরেন, কখনো মাজার বিরোধী উত্তেজিত তৌহিদি জনতার রূপ নেন, কখনো নারীর উপরে আক্রমণকারী, নানান রূপে আমরা তাদেরকে হাজির হতে দেখছি এবং একটা উগ্র রাজনৈতিক একটা উন্মাদনা সৃষ্টি করার একটা চেষ্টা চলছে সংগঠিতভাবে। আজকে বাংলাদেশে জনগণকে এবং বিশেষভাবে ছাত্র সমাজকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। বাংলাদেশের ছাত্র সমাজের আজকে একটা ঐতিহাসিক দায়িত্ব আছে। এই যে পুনর্গঠনের কাজ, সেখানে পরিষ্কার পথ আছে। আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতির পুনর্গঠন করব গণতান্ত্রিক উপায়ে, নাকি নানান আওয়াজ তুলে দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলব এবং নৈরাজ্যের সুবিধা নিয়ে নিজেরা ক্ষমতা দখল করব। এই পায়তারা যারা করছে তাদের পেছনে দাঁড়াবে। ছাত্র সমাজকে আজকে এই সিদ্ধান্ত নিতে হবে। এতক্ষণ ধরে আমরা রাজনীতির কথা বলেছি এই কারণে যে রাজনীতির বাইরে ছাত্র আন্দোলন বলে কিছু না। যে ছাত্র আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক সম্ভাবনা নাই, রাজনৈতিক উপাদান নাই, সেটা আসলে ছাত্র আন্দোলন হিসেবে কিভাবে দাঁড়াবে? কেননা প্রত্যেকটি মানুষ, আমরা, আমাদের জীবন, আমাদের অস্তিত্ব রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, রাজনীতির দ্বারা নির্ধারিত হয়। কাজেই আমাদের নিজেদের স্বার্থে আমাদের রাজনৈতিক ভূমিকা রাখতে হবে এবং প্রত্যেকটি ছাত্র আন্দোলন সে কারণে নিজেই একটি রাজনৈতিক ঘটনা। কিন্তু সেটা কোন রাজনীতির পক্ষে দাঁড়াবে, কাদের পেছনে দাঁড়াবে, এইটা আজকে গুরুত্ব সহকারে আমাদের নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে যে স্লোগান নিয়ে তারা দাঁড়িয়েছিল, সেই স্লোগানের প্রতি আরো অটুটভাবে আঁকড়ে ধরতে হবে। এই দেশের ছাত্র সমাজ, এই দেশের শিক্ষা ব্যবস্থা তার স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে এই দেশের মানুষের জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য, সেখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং তার জন্য দরকার শক্তিশালী সংগঠন। এটা ঠিক, বোম্বাস্টিং ভাষার একটা সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক প্রভাব আছে, কিন্তু মনে রাখবেন, ফ্যাসিবাদ যেমন চিরস্থায়ী হয়নি, তেমনি এইসব বোম্বাস্টিং ভাষার এইরকম আওয়াজ দেওয়া রাজনীতি এবং আজে বাজে কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি, এটাও বেশি দিন চিরস্থায়ী হবে না। কাজেই মানুষের অন্তর্নিহিত যে শক্তি, তার অন্তরের যে আকাঙ্ক্ষা,
তাকে ধারণ করার চেষ্টা করেন, তাকে সংগঠিত করার চেষ্টা করেন, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আজকের সময় এসে আপনারা ছাত্র সমাজের অগ্রণী ভূমিকার কাণ্ডারি হিসাবে দাঁড়াতে পারবেন। সেই ভূমিকা রাখার কর্তব্য আপনাদের সামনে। বাংলাদেশের ঘটনা যেমন বিশ্বের থেকে বিচ্ছিন্ন নয়, তেমনি আমরা বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হিসেবে, একটা উদ্দীপনার ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছিলাম। বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান, ছাত্রদের উত্থান একটা বিরাট উদ্দীপনাকারী শক্তি হিসাবে একের পর এক দেশে আমরা দেখতে পেয়েছি। আমাদের পাশেই নেপাল, আজকে ভারতে সেই সংগ্রাম চলছে। সারা দুনিয়ার আরো অনেক জায়গায় সংগ্রাম হয়েছে। তরুণরা অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে যদি তরুণদের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, সেটাকে তারা আকৃতি দিতে পারেন, যথার্থ ভাষা দিতে পারেন। আমরা দেখেছি কিভাবে একটা ইতিবাচক ঐক্যের রাজনীতি এবং জনগণের অধিকার কেউ যাতে বাদ না পারে, প্রতিটি মানুষকে মুক্ত করার লড়াইয়ের রাজনীতি বিকশিত হচ্ছে নেপালে। আজকে ভারতেও যে স্লোগান উঠেছে, তারা আজাদি চায়। কিসের জন্য? এই জাতিবাদী বিভাজন থেকে, ধর্মবাদী বিভাজন থেকে, গরিবী থেকে, শোষণ থেকে, এই লুণ্ঠনতন্ত্র দুর্নীতি থেকে। বাংলাদেশে আমরা দেখি জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে আবার এখানে একদল উগ্রবাদী রাজনীতি এবং বিভাজনের রাজনীতি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। কাজেই জুলাই আন্দোলনের মধ্যে অনেকেই থাকতে পারে, কিন্তু জুলাই আন্দোলনের প্রকৃত যে চেতনা, জুলাই আন্দোলনের যে অন্তরাত্মা, সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ। কাজেই আমরা পরিষ্কার করে মনে করি, অতীতের সরকার, ফ্যাসিবাদী সরকার, অন্তর্বর্তী সরকার যদি এই দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে যেসব চুক্তি করেছে, এইসব চুক্তি বাংলাদেশের জনগণ গ্রহণ করে না। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হোক, সেটা অন্য কোনো দেশের সাথে হোক, বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আত্মমর্যাদা রেখে এগিয়ে যাবে। এবং বর্তমান সরকার সেই ক্ষেত্রে সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, মর্যাদার প্রশ্নে দৃঢ় প্রতিজ্ঞভাবে এগিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ কোনোভাবে হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই আছি। যখন আমরা দেখব সার্বভৌমত্বের প্রতি কোনো আপোষ হচ্ছে, আমরা তার প্রতিবাদ করব। গণসংহতি আন্দোলন কোনো কিছুর বিনিময়ে কোথাও মাথা নত করবে না। জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য, সেই কর্তব্যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। এবং সেই কারণে বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে আজকে ঐতিহাসিক দায়িত্ব নিতে হবে। এই দেশের ছাত্র সমাজকে আরো দ্রুত সংগঠিত করে, আরো ব্যাপকভাবে সংগঠিত করে এই দেশে ঐক্য, সার্বভৌমত্ব রক্ষা, জনগণের ন্যায্য হিস্যা আদায় করা এবং সকল ধরনের বিভাজন এবং ফ্যাসিবাদী রাজনীতির বিপরীতে মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই লড়াই যদি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনারা আপনাদের ছাত্র ফেডারেশনের যে অঙ্গীকার, সে অঙ্গীকার সার্থকতা পাবে। সেই লক্ষ্যে আজকে এই 14তম সম্মেলন সফল হোক, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।